এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি রাজ্য সরকারের পরীক্ষা জানুয়ারি মাসের 2026 সালে। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশনটা চালিয়ে যাও। আর আমাদের চ্যানেলে প্র্যাকটিস সেট অলরেডি 3টে আপলোড করা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের উপর, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। আজ আমরা যেটা করব জেনারেল অ্যাওয়ারনেসের 4 নম্বর প্র্যাকটিস সেটটা। তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করো, এবং কার কত মার্কস হচ্ছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। চলো তাহলে বেশি কথা না বলে আমরা আজ প্র্যাকটিস সেট 4 যেটা সেটা সলভ করি। তার আগে বলে দিই, তোমরা জানো সকলেই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস কি আছে, তোমরা জানো সেটা। আমি প্রতি ভিডিওতেই তোমাদের জানিয়ে দিই সেটা। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস 20 নাম্বার রয়েছে গ্রুপ সির, এবং বাকি জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং অ্যারিথমেটিক। এবং গ্রুপ ডি যদি দেখো তাহলে দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস সেম মার্কস 20 মার্কস, এবং লজিক্যাল রিজনিং 10 এবং অ্যারিথমেটিক 10। তোমরা খুব ভালো করে প্র্যাকটিসটা করো, কারণ গ্রুপ সি পরীক্ষা খুব কাছাকাছি। তো চলো, তোমরা যারা যারা ভিডিওগুলো দেখোনি 3 নম্বর সেট পর্যন্ত, তোমরা সেটা অবশ্যই দেখে নাও চ্যানেলে গিয়ে। আমাদের অলরেডি প্লেলিস্ট করা আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। চলো আজকে 4 নম্বর সেটটা আমরা একটু সলভ করি। দেখো 4 নম্বর সেট, আজকের 4 নম্বর সেটে কি কি আছে। প্রথম কোয়েশ্চেন যেটা আছে যে ইউনিসেফের মতে বাল্য বিবাহের মূল কারণ হলো 4টি অপশান: অশিক্ষা, ধর্ম, কুসংস্কার ও দারিদ্রতা। তো 4টি অপশানই তোমাদের মনে হতে পারে যে 4টি অপশানের মধ্যে একাধিক অপশান তোমার উত্তর মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে উত্তর কী হবে বলো তো? উত্তর যারা অপশান ডি করছো না, দারিদ্রতা, তারা অ্যাকচুয়ালি ঠিক অ্যান্সার করছো। দারিদ্রতা এখানে ইউনিসেফের মতে বাল্যবিবাহের মূল কারণ। এবার এখানে বাকি যে এই যে ইউনিসেফ, এই যে একটা সংস্থা, এই সংস্থাটার নাম জানা তোমার খুব জরুরি বা প্রয়োজন। কেন না, অনেক সময় আসে এর ফুল ফর্ম আসতে পারে পরীক্ষায়। তো ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। এটা কিন্তু একেবারে পূর্বনীল, কিন্তু এখন যদি তুমি দেখো যে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড বলে তুমি দেখতে পাবে। বাট যদি অ্যাকচুয়ালি তোমাকে দেয় যে ইউনিসেফের ফুল ফর্ম কি, সেখানে ইন্টারন্যাশনাল কথাটা থাকবে, কিন্তু এখন এটা বলা হয় যে ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। তো এবার ফুল ফর্ম আমি বলে দিলাম। এবার তার পাশাপাশি যে ইউনিসেফ বলে যে সংস্থাটা, তার হেডকোয়ার্টার কোথায়, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে। তো ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় না, সেটা তোমরা জেনে রাখো যে নিউ ইয়র্কে ইউনিসেফের হেডকোয়ার্টার। তাহলে ইউনিসেফ সংস্থা যেটা রাষ্ট্রপুঞ্জের একটা সংস্থা, যার হেডকোয়ার্টার কোথায়, নিউ ইয়র্কে। এবং ইউনিসেফ সংস্থার ফুল ফর্ম কি? এবার বাকি কোশ্চেনটা দেখো যে দারিদ্রতা উত্তর ইউনিসেফের বাল্যবিবাহের মূল কারণ হলো। তাহলে একটা কোয়েশ্চেন থেকে আমরা কটা কোয়েশ্চেন সলভ করলাম? 3টে কোয়েশ্চেন সলভ করলাম, তাই না? তো জিকের কোয়েশ্চেনের তো কোনো বাউন্ডারি নেই, তো সেক্ষেত্রে তোমাকে বাকি জিনিসগুলো, প্যারামিটারগুলো তোমাকে একটু জেনে রাখা দরকার। নেক্সট চলে আসো 2 নম্বর কোয়েশ্চেনে। দেখো 2 নম্বর কোয়েশ্চেনে আছে যে প্রথাগত শিক্ষা মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক, এটা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? তো যারা ইন্ডিয়ান পলিটি পড়েছো জানো, তারা নিশ্চয়ই কোশ্চেনটার উত্তর দিতে পারবে। তবু এই কোশ্চেনের উত্তর যারা করবে অপশান এ অর্থাৎ 45, অর্থাৎ ধারা নম্বর 45 যারা করবে তারা কিন্তু একদম ঠিক করবে যে মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, এটা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে। এবার তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে এই যে 45 নম্বর ধারা অর্থাৎ আর্টিকেল নাম্বার 45, এটা কার মধ্যে পড়বে? অর্থাৎ মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি কার মধ্যে পড়বে? তো সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, অবশ্যই জানাবে। তো 45 নম্বর এই উত্তরটা হচ্ছে অপশান এ, 45 নম্বর ধারা সংবিধানে এটা উল্লেখ আছে। চলো আমরা 3 নম্বর কোয়েশ্চেনে আসি। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো? তো এই যে 4টে অপশান দেওয়া আছে, লাদাখ, মৌসিনরাম, বক্সাদুয়ার এবং মালাবার উপকূল। তো তোমরা ছেলেবেলা থেকে এই কোশ্চেনটার সঙ্গে খুব পরিচিত। কোথায় না, উত্তর কি হবে? মৌসিনরাম। কারণ মৌসিনরামের তোমরা নাম শুনেছো যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার মৌসিনরাম কোথায় অবস্থিত? তোমরা সকলেই জানো, মেঘালয়। মেঘালয়ে অবস্থিত হচ্ছে মৌসিনরাম। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো মৌসিনরাম ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। ক্লিয়ার? আচ্ছা, চলে আসো 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ইউট্রিফিকেশন ঘটে, ইউট্রোফিকেশন ঘটে বায়ু দূষণের ফলে, জল দূষণের ফলে, মৃত্তিকা দূষণের ফলে, নাকি শব্দ দূষণের ফলে? কার দূষণের জন্য ইউট্রিফিকেশন ঘটে? তো এই টার্মটা তোমরা শুনে থাকবে, কারণ এনভায়রনমেন্টাল যে সায়েন্স যারা পড়েছো, বা আমরা ছোটোবেলায় টুকটাক পড়েই থাকি এনভায়রনমেন্টাল সায়েন্স, তো সেইখানে ইউট্রিফিকেশন শব্দটা তোমরা ওই শব্দটার সঙ্গে কিন্তু খুব পরিচিত। তো ইউট্রিফিকেশন ঘটে
যারা উত্তর করা তারা অলরেডি হয়তো উত্তর করে ফেলেছো, তবুও আমি জানিয়ে দিই একবার উত্তরটা। যারা অপশান বি করবে অর্থাৎ জল দূষণ, সেটা হচ্ছে ইউট্রিফিকেশনের সঙ্গে জড়িত। ইউট্রিফিকেশন বিষয়টা কি না, তোমরা তোমাদের বাড়ির আশপাশে যে হ্রদ, জলাশয় এইগুলো দেখে থাকো, তো সেইগুলো তো অনেক সময় দেখে থাকো যে শৈবাল জাতীয় যে সমস্ত উদ্ভিদ, শৈবাল জাতীয় উদ্ভিদ, ছত্রাক জাতীয় যে সমস্ত ছত্রাক বা শৈবাল জাতীয় উদ্ভিদ, তাদের প্রাধান্য বেড়ে যায়, অর্থাৎ সেগুলো প্রচুর পরিমাণে গ্রোথ হতে থাকে। ঠিক আছে, এর ফলে কি হয় না, জলের মধ্যে যে অক্সিজেন লেভেল সেটা কিন্তু কমে যায়। তার ফলে জলের যারা স্বাভাবিক প্রাণী, মাছ, তাদের জীবনযাত্রায় বা তাদের বাস্তুতন্ত্রে সমস্যার সৃষ্টি হয়। ক্লিয়ার? এখন এটা কেন হয় না, এটা যদি যদি গ্রামাঞ্চল দেখো, তো গ্রামাঞ্চলে আমরা জানি যে জমিতে আমরা সার ব্যবহার করি। আবার শহরাঞ্চলের দিকে বিভিন্ন বর্জ্য পদার্থ, সেগুলো নদীতে এসে বা বিভিন্ন জলাশয়ে এসে মিশে যায়। তো তার ফলে সেই সমস্ত বর্জ্য পদার্থ বা সারের মাধ্যমে নাইট্রেট এবং ফসফরাস বা ফসফেট জাতীয় জিনিস এসে জলে মিশে জল দূষণ ঘটায়, এবং তার ফলে কি হয় না, জলের যে স্বাভাবিক বাস্তুতন্ত্র, অর্থাৎ জলে যে সমস্ত প্রাণীরা খুব ইজিলি বসবাস করতে পারে, তাদের যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটাই মোটামুটিভাবে ইউট্রিফিকেশন বলে তোমরা জেনে রাখো। তাহলে পুরোপুরি বিষয়টা কি হলো, জল দূষণের সঙ্গে যুক্ত। খুব ভালো একটা কোয়েশ্চেন, এবং এটা এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস এই বিষয়ের একটা কোয়েশ্চেন, যেটা তোমাদের সিলেবাসে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অবশ্যই রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব 5 নম্বর কোয়েশ্চেন, তারপরের কোয়েশ্চেন দেখো। 5 নম্বর কোয়েশ্চেনটা হলো, ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র হলো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র হলো, এটা ভূগোলের কোয়েশ্চেন। তো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র হলো, তার উত্তর কি হবে না, উত্তর হবে কি না দেরাদুন। তো দেরাদুন হচ্ছে অরণ্য গবেষণা কেন্দ্র আছে ভারতের। তো দেরাদুন কোথায় পড়ে, দেরাদুন পড়ে কোথায়, উত্তরাখণ্ডে। দেরাদুন পড়ে কোথায়, উত্তরাখণ্ড যে রাজ্যটা আছে, সেই দেরাদুন পড়ে উত্তরাখণ্ড রাজ্যে। তোমরা বলবে যে উত্তরাখণ্ড একটা রাজ্য, সেই উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন হচ্ছে ক্যাপিটাল। অবশ্যই ক্যাপিটাল, আমার সাথে আমরা সকলেই সহমত। কিন্তু তোমাকে আর একটা বলতে হবে কথা, সেটা হচ্ছে দেরাদুন ছাড়াও উত্তরাখণ্ডের আর একটা ক্যাপিটাল আছে, সেটা কি তোমরা জানো? যদি না জেনে থাকো তো আমি তোমাদের জানিয়ে দিই যে এটা ছাড়াও কিন্তু আর একটা ক্যাপিটাল আছে, যার নাম হচ্ছে গ্যারসেন, GAIRSAIN। এটাও কিন্তু দেরাদুন, এটাও কিন্তু উত্তরাখণ্ডের আরেকটা ক্যাপিটাল। ক্লিয়ার? তাছাড়া পর্যটন কেন্দ্র হিসাবে তো দেরাদুন বিখ্যাত, তোমরা জানো যে অনেকেই তোমরা বেড়াতে টেড়াতে যায়, গোটা ভারতবর্ষ জুড়ে দেরাদুন বা উত্তরাখণ্ড আমরা বেড়াতে যাই। তো ভারতের একমাত্র গবেষণা কেন্দ্র, অরণ্য গবেষণা কেন্দ্র, তো সেটা হচ্ছে দেরাদুন। দেরাদুন, এটা উত্তর হবে অপশান ডি। আচ্ছা চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন, সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাস হলো, দেখো গ্রিন হাউস গ্যাস শুধুমাত্র যে কোনো একটা হবে এরকম নয়, গ্রিন হাউস গ্যাস আরও আছে, কিন্তু এখানে বলছে সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাস। তো এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তো সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাস যদি বলে, তাহলে উত্তর কি হবে না, উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। যার সংকেত কি না, যার সংকেত হচ্ছে CO2। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এস ছাড়াও জলীয় বাষ্প কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। ক্লিয়ার? তো সর্বপ্রথম গ্রিন হাউস গ্যাস, উত্তর যারা ডি করেছো তারা একদম ঠিক করেছো। চলো নেক্সট আমরা পরের কোয়েশ্চেনে আসি। তো পরের কোয়েশ্চেনে বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি। দেখো আমরা প্রিভিয়াস যে 3টে সেট, সেই 3টে প্র্যাকটিস সেটেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে কোয়েশ্চেন রেখেছি। যারা ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এই ব্যাপারে তোমরা বিষয়টা দেখেছো বা এই ব্যাপারটা তোমরা জ্ঞাত আছো। আচ্ছা, এবার দেখো এখানে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী কোন সংস্থা বিদ্যালয় শিক্ষার মান নির্ধারণ করবে, অর্থাৎ বিদ্যালয় শিক্ষার মান নির্ধারণ করবে, এদের মধ্যে কোন সংস্থা, NCERT না UGC না SCERT না PARAKH, এই 4টে সংস্থার মধ্যে কোন সংস্থা? তো খুব ভালো কোয়েশ্চেন, এর উত্তর কি হবে, পারাক, PARAKH। এবার এর যদি ফুল ফর্ম বলে যে পারাকের ফুল ফর্ম কি, তো সেটাও একটু তোমরা লিখে নিতে পারো, পারলে লিখে নাও একটু, যদি তোমাদের জানানোটা খুব দরকার। তো এর ফুল ফর্মটা একটু লিখে রাখো। তো P ফর কি, P ফর পারফরমেন্স, পারফরমেন্স, P ফর পারফরমেন্স। ওকে, A ফর হচ্ছে অ্যাসেসমেন্ট, A ফর অ্যাসেসমেন্ট, ASSESMENT, অ্যাসেসমেন্ট। আচ্ছা, R ফর রিভিউ, তাহলে পারফরমেন্স, অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড, আবার এ আছে, A ফর অ্যানালিসিস বা অ্যানালাইসিস, নলেজ, অ্যানালাইসিস, নলেজ ফর holistic, for holistic development, একটু নামটা বড়, holistic development। তাহলে পারফরমেন্স, অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস,
নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ক্লিয়ার? এইটা হচ্ছে এই সংস্থাটার ফুল ফর্ম। পরীক্ষায় যদি নাও আসে, নিজেদের জানার জন্য তোমরা জেনে রাখতে পারো। তো অপশান এখানে কি হবে? ডি। এবার আমি বলেছিলাম যে ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে আগে আমি প্রিভিয়াস 3টে তোমার সেটে বলেছি, সেই সম্পর্কে তোমরা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও। আচ্ছা, তো এখানে উত্তর হবে ডি। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। আটের মহাক্ষত্রপ, এই যে টাইটেলটা, এই টাইটেলটা কার ছিল? মহাক্ষত্রপ ইতিহাসের কোয়েশ্চেন। তো মহাক্ষত্রপ এই টাইটেলটা কার ছিল? তো শকরাজ রুদ্রদামন, নাম শুনেছ? শকরাজ রুদ্রদামন। তো সেই শকরাজ রুদ্রদামন যার টাইটেল ছিল মহাক্ষত্রপ। ঠিক আছে? তো ইতিহাস যারা পড়েছো তারা জানো যে শকরাজ রুদ্রদামনের টাইটেল ছিল মহাক্ষত্রপ। ক্লিয়ার? বাকি এটা ছিল কলিঙ্গরাজ খারবেল, তো জানো এর উত্তর হবে না, তো উত্তর হচ্ছে রুদ্রদামন উত্তর। নেক্সট, তারপরে আসি আমরা। তারপরে দেখো 9এর কোয়েশ্চেন। 9এর কোয়েশ্চেনে আছে কার সময়, আবার ইতিহাসের কোয়েশ্চেন, কার সময় তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? তো তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন কার সময়? 4টে অপশান, যেখানে দেখো যে খসরু শাহ আছে, জাহানদার শাহ আছে, নাসিরউদ্দিন মাহমুদ শাহ আছে এবং এদের মধ্যে কেউই নয়। এটা ডি, 4 নম্বর অপশানে আছে। তো তৈমুরলং ভারত অ্যাটাক করেছিল কবে? সালটা মনে আছে তোমাদের? তো আমি সালটা জানিয়ে দিই। তৈমুরলং ভারত অ্যাটাক করেছিল 1398 খ্রিস্টাব্দে। যারা জানো না তারা একটু জেনে নাও যে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং ভারতবর্ষ অ্যাটাক করেছিল। তো সেই সময় কি বংশ চলছিল? না সেই সময় চলছিল স্যার তুঘলক বংশ। সেই সময় চলছিল স্যার তুঘলক বংশ। তাহলে স্যার তুঘলক বংশ যদি চলে সেই সময়, তো তুঘলক বংশ টোটাল কতদিন চলেছে বা কত বছর চলেছে? তো আমি এটা বলে দিই যে 1320 থেকে তুঘলক বংশের শুরু, সেখানে 1414 পর্যন্ত তুঘলক বংশের রাজত্বকাল। তো তার মধ্যে দেখো 1398, তো নাসিরউদ্দিন মাহমুদ শাহ যখন তুঘলক বংশের রাজা ছিলেন সেই সময় ভারতবর্ষে অ্যাটাক করেছিলেন তৈমুরলং। ক্লিয়ার? প্রশ্নটা আশা করি বোঝা গেল। তো অপশান হচ্ছে বি। 9এরটা যারা বি অ্যান্সার করেছো তারা একদম ঠিক করেছো। চলে আসো এবার নেক্সট কোয়েশ্চেনে। দেখো 10এর কোয়েশ্চেনটা। হ্যাঁ, এটা তোমাদের ইন্ডিয়ান পলিটি থেকে একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেওছে, তোমাদেরও আসবে আপকামিং ডেতে। ভারতীয় পার্লামেন্টে 0 আওয়ার এর জন্য নির্দিষ্ট সময়সীমা কতদিন? 0 আওয়ার এর জন্য নির্দিষ্ট সময়সীমা কত সময়? 2 ঘন্টা, 30 মিনিট, 1 ঘন্টা এবং কোনোটাই নয়। তো 0 আওয়ারের জন্য যে সময়সীমা ভারতের পার্লামেন্টের তরফ থেকে, সেটা হচ্ছে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা হচ্ছে 0 আওয়ারের জন্য সময়সীমা। কটা থেকে কটা পর্যন্ত স্যার? না দুপুর 12টা থেকে 1টা। এটা হচ্ছে দুপুর 12টা থেকে 1টা। যদিও দুপুর 12টা থেকে 1টা এরকম কোনো নির্দিষ্ট বলা নেই, বাট তবু হয় এটা যে 12টা থেকে 1টা পর্যন্ত তোমার 0 আওয়ারের সময়কাল। এখানে কি হয় না কোয়েশ্চেন আওয়ার এর আগে 1 ঘন্টা হয় কোয়েশ্চেন আওয়ার, সেই কোয়েশ্চেন আওয়ারের পরে 0 আওয়ার শুরু হয়। এবং 0 আওয়ার যে ইন্ট্রোডাকশন, 0 আওয়ার কবে থেকে ভারতের সংবিধানে ইনক্লুড হয়েছে, সেটা একটা প্রশ্ন হতে পারে, খুব ভালো কোয়েশ্চেন। সেটা উত্তর হবে 1962। কোয়েশ্চেনটা ভালো করে বোঝো যে 0 আওয়ার ভারতের সংবিধানে বা ভারতের পার্লামেন্টে 0 আওয়ার ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস কবে থেকে হয়েছে, তার উত্তর হবে 1962 সাল থেকে। সময়সীমা কখন? 1 ঘন্টা। আর দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। কি হয় এখানে না খুব ইম্পর্টেন্ট জিনিস, দেশের সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনার জন্য 0 আওয়ারে সেই প্রস্তাবটা রাখা হয়। ক্লিয়ার? তো 1962 সালে 0 আওয়ারের কনসেপ্টকে ইনক্লুড করা হয়, 1 ঘন্টা টাইম এবং দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। অ্যাডিশনাল ইনফরমেশনগুলো জেনে রাখাটা দরকার। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেন। দেখো আইনের চোখে সমতা অর্থাৎ আইনের চোখে সমান এই বিষয়টা, এই ধারণাটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে কোথা থেকে? এটাও খুব ভালো কোয়েশ্চেন একটা। ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে এটা কোথা থেকে? এটা অপশান দেখো 4টি অপশান রয়েছে। তো এখানে কিন্তু এটা হবে যে আইনের চোখে সমতা কোটেশনের মধ্যে আছে, খেয়াল করো। তো সেটা কোথা থেকে নেওয়া হয়েছে এখানে? এটা উত্তর যারা বি করবে না, যারা বি অ্যান্সার করবে তারা ঠিক করবে, ডাইসির আইনের অনুশাসন থেকে। ঠিক আছে? তো ডাইসির আইনের অনুশাসনে যেখানে আইনের শ্রেষ্ঠত্ব, আইনের চোখে সমতা, এই বিষয়গুলো লেখা আছে। তোমাদের ডিটেলস তো পড়ার দরকার নেই, বাট তোমরা একটু জেনে রাখো অপশান টেস্টের মাধ্যমে। তো ডাইসির আইনের অনুশাসন থেকে আইনের চোখে সমতা, এই ধারণাটা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। চলো আমরা 12 নম্বর কোয়েশ্চেনে আসি। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের প্রধান কেন্দ্র হল? 4টে অপশান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা এবং বহরমপুর। তো 4টে অপশান দেখে তুমি যদি কনসেপ্ট নাও থাকে, তুমি বুঝতেই পারছো যে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি ক্ষেত্র, তার সঙ্গে কলকাতা জয়েন হবে না, এটা তো হতে পারে না কখনো। বাকি অপশানগুলোকে যদি তুমি কাটছাঁট করে দাও তাহলেও দেখো, তাহলে উত্তর কি হওয়া উচিত? সি। উত্তর সি হবে, কলকাতা। ক্লিয়ার? নেক্সট দেখো 13টা। কত সালে রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ করা হয়? ন্যাশনালাইজেশন বা ন্যাশনালাইজ করা হয়
কত সালে রিজার্ভ ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়? তো 4টি সাল দেওয়া আছে এখানে, কোনটা উত্তর হবে মনে হচ্ছে? একদম যারা ডি করছো 1949, তারা একদম ঠিক করছো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যাকে জাতীয়করণ করা হয় 1949-এ। এবার যদি একটু কোশ্চেনটা কঠিন করে দেয় তাহলে কি হবে, ডেট দিয়ে দিতে পারে। তো ডেটটা কি না, ডেটটা হচ্ছে 1 জানুয়ারি 1949। তো রিজার্ভ ব্যাংকে কি করা হয়, জাতীয়করণ করা হয়। এবার যদি বলে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা কবে হয়, আমি আগের সেটাও এরকম একটা কোয়েশ্চেন ছিল বলেছি, তবু বলে দিই এখানে যে রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা কবে না 1 এপ্রিল 1935। 1935-এ হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা দিবস, তাকে জাতীয়করণ করা হয় 1 জানুয়ারি 1949-এ। আচ্ছা, রিজার্ভ ব্যাংক যে গঠিত হয় কোন কমিশন তার রেকমেন্ডেশন করে, তার ক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছে ইয়ং হিল্টন কমিশন সে হচ্ছে রেকমেন্ডেশন করে। এতটা ভেতরের কোশ্চেন যদি নাও আসে, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই অ্যাডিশনাল হিসাবে তোমরা জেনে রাখো, অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে 13। কত 13 হয়ে গেছে 14। আচ্ছা দেখো, 14 বলেছে এগুলো কম্পিউটারের কোয়েশ্চেন, কম্পিউটার থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো 4টি অপশান দেওয়া আছে দেখো কম্পিউটারের কোয়েশ্চেনে। তো তুমি বলো এটা কোনটা উত্তর হতে পারে। তোমরা অনেকেই জানো কম্পিউটার সম্পর্কে, তোমাদের অনেক জ্ঞান আছে আশা করি। তো এটাকে কি বলে সবাই উত্তর দিয়ে দিয়েছ ইতিমধ্যে, সেটা হচ্ছে মডিফায়ার। যারা মডিফায়ার করেছো তারা জানো যে কন্ট্রোল শিফট এগুলোকে আমরা কি বলি, মডিফায়ার বলে থাকি। আচ্ছা নেক্সট চলে আসো 15 নম্বর কোয়েশ্চেন। ঢোল কোন রাজ্যের বিখ্যাত বাদ্যযন্ত্র? চলো কমন কোয়েশ্চেন, ঢোল কোন রাজ্যের বিখ্যাত বাদ্যযন্ত্র? তাহলে উত্তর কি হবে না, উত্তর হবে এ অর্থাৎ পাঞ্জাব। শুধু যে পাঞ্জাব এরকম নয়, সেটা বিহারও আছে, বিহার আছে, আমাদের পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ হবে, উড়িষ্যা হবে, ঠিক আছে, উড়িষ্যা হবে। তো এইগুলো সবই হবে ঢোল, এর সঙ্গে আমরা পরিচিত বাদ্যযন্ত্রটার সঙ্গে। তাহলে অপশান এ উত্তর, পাঞ্জাব এখানে। 16-এ চলে আসো। 2024 সালে গ্রীষ্মকালীন যে অলিম্পিক, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? 2 ধরনের অলিম্পিক হয়, একটা গ্রীষ্মকালীন, একটা শীতকালীন অলিম্পিক। ক্লিয়ার? তো আমরা জেনারেলি যে অলিম্পিকটার সঙ্গে খুব বেশি পরিচিত সেটা কি বলে, গ্রীষ্মকালীন অলিম্পিক। ক্লিয়ার? এটার মধ্যে ডাউট থাকার কোনো কথা নেই। চলো, তো এখানে বলছে 24 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে এখন ধরে না। তো টোকিও, লস অ্যাঞ্জেলেস, প্যারিস এবং রিও ডি জেনেরিও। এটা রিও ডি জেনেরিও হবে, তো এখানে রিও লেখা আছে। তো কোনটা হবে এখানে? তো অপশান অনুযায়ী উত্তর কি হবে না, উত্তর হবে কি প্যারিসে। 2024 সালের অলিম্পিক যে আয়োজন করেছিল প্যারিসে আয়োজন হয়েছিল। এর আগে 2020-তে মানে যে বছর করোনার সময়, সেটা অবশ্য হয়েছিল 2021-এ। তো সেখানে তখন হয়েছিল টোকিওতে। 2020-এর অলিম্পিক যেটা হয়েছিল টোকিওতে, 2024-এর অলিম্পিক অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে প্যারিসে। আর 2028-এর অলিম্পিক কোথায় হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা নেক্সট চলে আসি আমরা 16 নম্বর কোয়েশ্চেনে। 16 নয় 17 নম্বর কোয়েশ্চেন। ভারত প্রথম অলিম্পিক সোনা জেতে কোন খেলায়? দেখো অলিম্পিকে সোনা জেতা ভারতের পক্ষ। দেখো ভারতের পক্ষে অলিম্পিকে সোনা জেতে বলতে কেমনভাবে হতে পারে, হতে পারে দলগতভাবে, আর হতে পারে ইন্ডিভিজুয়াল, একাকী, কোনো একটা ইভেন্টে, দুরকমভাবে হতে পারে। তো এখানে যেহেতু একাকী কথাটা বলেনি, তাহলে আমাকে উত্তর কি নেওয়া উচিত আমাদের, কি বলতো, হকি, যেটা আমরা দলগতভাবে প্রথম জিতেছিলাম। কবে কবে জিতেছিলাম, সেটা হচ্ছে 1928 সালে। 1928 সালে দলগতভাবে আমরা হকিতে প্রথম অলিম্পিকে সোনা জিতি। এবার যদি বলে ইন্ডিভিজুয়াল, মানে জাস্ট একাকী কোনো একটা ইভেন্টে সে সোনা জিতেছে বা জিতেছেন, তো সেক্ষেত্রে কে হবে প্রথম ভারতীয়? তো তার নাম হচ্ছে, তোমরা জানো যে শুটার অভিনব বিন্দ্রা, নাম শুনেছ নিশ্চয়ই, শুটার, বিখ্যাত শুটার অভিনব বিন্দ্রা। তিনি 2008 সালের অলিম্পিক যেটা হয়েছিল কোথায়, বেজিংয়ে, অর্থাৎ চীন। তো সেই অলিম্পিকে কিন্তু সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা শুটার, তো পিস্তল শুটার যেটাকে বলে। তো 2008 সালে উনি ইন্ডিভিজুয়াল জিতেছেন। তারপরে তোমরা জানো যাকে আমরা সোনার ছেলে বলি ভারতের, তার নামটা তোমরা জানো, 2020 সালে নীরজ চোপড়া। তো তিনি অলরেডি জিতেছেন, জ্যাভলিন থ্রোতে জিতেছিলেন। তো এখানে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উত্তর কী হবে, হকি, অর্থাৎ হকিতে দলগতভাবে প্রথম সোনা ভারতে আসে। ক্লিয়ার? বাকি ইনফরমেশনগুলো আমি বলে দিলাম, সেগুলো তোমরা একটু মাথায় রেখো। নেক্সট 18, ভারতের নতুন শ্রম যে কোডগুলো কতগুলো পুরনো আইনকে একত্র করেছে? এই প্রশ্নটা অলরেডি আমরা আগের সেটে সলভ করেছি। তবু যারা আগের সেট দেখেছো তারা অলরেডি হয়তো উত্তর দিয়ে দিয়েছো। তো উত্তর কি হবে, 29টা।
29টা শ্রম লেবার কোড, সেই লেবার কোডকে একত্রিত করে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এখন 4টি লেবার কোডে পরিণত করেছে, মানে আইনে পরিণত করেছে। তাহলে এখানে উত্তর কি হবে? 29টা লেবার কোড, বিভিন্ন রাজ্যে বিভিন্ন লেবার ল ছিল, সেইগুলোকে একত্রিত করে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন সেটা 29 থেকে 4টেতে নামিয়ে এনেছে। ক্লিয়ার? তো 18 উত্তর যেটা হবে সেটা হচ্ছে বি। আচ্ছা নেক্সট চলো 19 আর 20, আজকে শেষ দুটো কোয়েশ্চেন জেনারেল অ্যাওয়ারনেসের। 19, ভারতের অর্থনীতি কোন স্থানে রয়েছে 2025-এর অর্থনৈতিক র্যাঙ্কিং অনুযায়ী? র্যাঙ্কিং অনুযায়ী কত স্থানে রয়েছে আর কি, মানে র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে, এটা আমি 2025ই ধরবো। তা 2025 হিসাবে যদি বলি তাহলে সেক্ষেত্রে র্যাঙ্কিং বর্তমানে কি আছে? চতুর্থ। কারণ আমরা কাকে সারপ্রাস করেছিলাম? জাপানকে আমরা অতিক্রম করে আমরা 5 থেকে 4-এ উঠে এসেছি অর্থনীতির বিচারে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে উত্তর কি হবে? 4। এবং ভারতের লক্ষ্য কিন্তু 2030 সাল পর্যন্ত একটা বিরাট লক্ষ্য আছে, 3-এ উঠে আসা, 2-এ উঠে আসা, এরকম আস্তে আস্তে উন্নতি হবে। তো আপাতত আমরা এখন 2025-এ 4 নম্বর পজিশন ধরে আছি। চলো আর লাস্ট কোয়েশ্চেন আজকের, যেটা তোমরা সকলেই পরিচিত কোশ্চেনটার সঙ্গে, যে গতিসূত্র কে আবিষ্কার করেন? গতিসূত্র কে আবিষ্কার করেন? তো জানো তোমরা যে অলরেডি নিউটনের গতিসূত্র তোমরা অনেকেই হয়তো ক্লাস 9-10-এ পড়ার সময় না বুঝে মুখস্থ করেছো, অনেকে বুঝে মুখস্থ করেছো, বা অনেকে বুঝেওছো ব্যাপারটা। তো গতিসূত্রের সঙ্গে নিউটনের নাম তো আছেই, এটা তো তোমরা জানো। তো ক্লিয়ার? তো এক্ষেত্রে উত্তর কি হবে? নিউটন উত্তর হবে। ক্লিয়ার? তো আজকে তোমাদের এই 20টা জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন রইল, এই সব কিছু সেট আমরা আনছি আমাদের চ্যানেলে। সেখানে আমরা ম্যাথ বা এরিথমেটিকের যে পোর্শনটা, জিকের পোর্শনটা, আমরা ইংলিশ বা আদার্সগুলো আমাদের আসবে। তো তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে থাকো, আমাদের সাথে সাথেও প্র্যাকটিস করতে থাকো, কারণ এগুলো প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ফলপ্রসূ হবে আপকামিং এক্সাম, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তো অবশ্যই। ক্লিয়ার? তো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, এবং আমাদের মোটিভেশন দেওয়ার জন্য তোমরা যদি একটা সাবস্ক্রাইব বাটনটাকে মানে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে, তাহলে কিন্তু আমাদের খুব ভালো লাগে। তোমাদের এই একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক মোটিভেট করে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের মতো ক্লাসটা এখানেই থাক, পরে দেখা হচ্ছে।